আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আমি আজকে আবারও আরেকটি গল্প নিয়ে চলে আসলাম এবং আমি আজকে গল্পটা আপনাদেরকে চিকেন রান্না করতে, করতে শোনাবো। এবং আমার আজকের গল্পটাও অন্য গল্পের মতো সত্য ঘটনা থেকে নেয়া। তো শুরুতেই আমি পেশেন্টের একটা ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি। আমাদের আজকের পেশেন্টের বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর এবং সে এশিয়ান ব্যাকগ্রাউন্ডের এবং সে একজন নারী। তো কিছুদিন আগে আমরা হসপিটালের সাইকিলিয়াজেন থেকে একটা পেশেন্টের রেফারেল পাই। তো পেশেন্টের রেফারেলের কারণ উল্লেখ ছিল সে ২ বার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ১ম বার সে ওভারডোজ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং ২য় বার সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তো ২য় বার যখন সে ব্রিজ থেকে লাফ দিতে চেয়েছিল, তখন মানুষ তাকে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ মানুষ পুলিশকে ইনফর্ম করে। অ্যান্ড দেন ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখে পুলিশ ওকে হসপিটালাইজ করে। এখানে সাইকিয়াট্রিক হসপিটালের সিস্টেম খুব সুন্দর। যখন একটা পেশেন্ট হসপিটালাইজ হয় তার মানসিক সমস্যার জন্য, তো তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার আগে কিছুদিনের জন্য তাকে লিভ দেওয়া হয় এবং সেই লিভটা হতে পারে ৫ দিন, ৭ দিন কিংবা ১০ দিনের জন্য। এবং সেই পিরিয়ডটাতে হসপিটাল, যেহেতু আমরা ক্রাইসিস টিম, আমাদের কাছে রেফার করে এবং এই লিভ সময়টাতে হসপিটাল আসলে দেখার চেষ্টা করে পেশেন্ট কি কমিউনিটিতে গিয়ে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে কি না। যদি পেশেন্ট কমিউনিটিতে অ্যাডাপ্ট করতে পারে এবং সে যদি তার নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের ওষুধ সে নিজে খেতে পারে এবং হোম ট্রিটমেন্টের সাহায্যে যখন সে কমিউনিটিতে অ্যাডজাস্ট হয়ে যায়, শুধুমাত্র তখনই হসপিটাল তাকে ডিসচার্জ করে দেয়। আদারওয়াইজ তাকে আরও বেশ কিছুদিনের জন্য ওয়ার্ডে রেখে দেয়। তো আমাদের আজকের পেশেন্টটাকে হসপিটাল থেকে ৭ দিনের জন্য লিভ দেওয়া হয়েছে এবং এই ৭ দিন ও আমাদের আন্ডারে থাকবে এবং আমরা প্রতিদিন এই পেশেন্টটাকে দেখতে যাব আমাদের টিম থেকে এবং ওর যে সাইকিয়াট্রিক মেডিকেশনগুলো আছে সেগুলো আমরা অ্যাডমিনিস্টার করব। তার মানে আমাদের সামনে পেশেন্ট ওষুধগুলো খাবে। তো পেশেন্টটাকে আমরা যথারীতি অ্যাসেসমেন্ট করার জন্য ওর বাসায় গেলাম এবং আমি আগেই বলে নিয়েছি যে পেশেন্টটা হলো এশিয়ান ব্যাকগ্রাউন্ডের এবং ওর হাজব্যান্ডের সাথে একা থাকে এবং ওর কোনো বেবি নাই। তো অ্যাসেসমেন্টের শুরুতেই আমরা জানতে চাইলাম ও এখন কেমন আছে। তখন ও বলল যে ও আসলে মোটামুটি ভালো আছে, ও খুব বেশি ভালো নেই। কারণ কালকে রাত্রে সে একেবারেই ঘুমাতে পারেনি। কারণ হলো ওর যে পুরাতন স্মৃতিগুলো আছে সেটা ওকে সারাক্ষণই খুব ডিস্টার্ব করে এবং সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো ও কানে শুনতে পায় যে ওর ভিতর থেকে কে যেন ওকে বলছে ওর নিজেকে শেষ করে দেওয়ার জন্য এবং আত্মহত্যা করার জন্য। কিন্তু ও নিজেকে আত্মহত্যা করার থেকে খুব চেষ্টা করছে দূরে রাখার জন্য এবং নিজেকে যাতে সে আত্মহত্যার পথে না নিয়ে যায় সে কারণে সে ডিস্ট্রাকটিভ কিছু জিনিস করছে। যেমন ও রিলিজিয়াসের কিছু গান শুনছে অথবা সে ঘরের কাজ করার জন্য মনোযোগী হচ্ছে, যাতে সে যে ভয়েসটা শুনতে পাচ্ছে সেটা যাতে ওকে ডিস্টার্ব না করে। অ্যাসেসমেন্টের এক পর্যায়ে ও আমাদেরকে বলল যে, "তোমরা জানো আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার খেয়াল রাখে না এবং এই পৃথিবীতে যারা আছে সবাই খুব স্বার্থপর।" তখন সে আরো বলল যে, "আমার এই সমস্যাটা আসলে অনেক ছোটবেলা থেকেই হয়েছে এবং আমি যখন জন্ম নেই তো আমার অন্যান্য ভাই-বোনের চাইতে আমি দেখতে কালো। যে কারণে আমার মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়স্বজনরা আমাকে সবসময় খুবই ডিসক্রিমিনেট করতো এবং ওরা আমাকে বলতো যে আমি নাকি ওই ফ্যামিলির কেউ না এবং আমার বাবা-মা আমাকে ডাস্টবিন থেকে কুড়ায় আনছে এবং ওরা আমাকে এমনভাবে ট্রিট করতো যে আমি আসলেই ওই ফ্যামিলির কেউ না এবং আমি সবসময় দেখতাম আমার বাবা বিশেষ করে আমাকে কখনোই আদর করতো না। আমি সবসময় দেখতাম যে আমার ভাই-বোনেরা খুব বেশি আদর পেত এবং ওরা যখন যা চেত তাই আমার বাবা ওদেরকে এনে দিত। কিন্তু আমি যেহেতু কালো, সো আমাকে ওরা কোনোভাবে একসেপ্ট করতে পারেনি। এবং এটা বলতে, বলতে ও খুবই কান্না করছিল এবং বলল যে
আমি যে কালো সেটা তো আমি আমার নিজের কারণে হইনি। এটা আমাকে উপরওয়ালা থেকেই দিয়েছে, যে কারণে আমি এরকম রং পেয়েছি। কিন্তু আমি জানি না কেন আমার বাবা, মা, ভাই, বোন এবং আত্মীয়স্বজনরা আমাকে খুব অবহেলা করতো আমার এই গায়ের রঙের জন্য। এমনকি আমি আমার অনেক রিলেটিভসের কাছ থেকে ফিজিক্যাল অ্যাবিউজড হয়েছি। কিন্তু আমি যখনই আমার বাবা-মাকে এই কথাগুলো বলতে গেছি, আমার বাবা-মা কখনোই আমাকে ট্রাস্ট করেনি এবং আমাকে দেখা গেছে সবকিছুর জন্য দোষ দিত। ছোটবেলায়ও আমি অনেকবার চেয়েছি আত্মহত্যা করার জন্য, কিন্তু তখন সাহস হয়নি। তারপর আমি ওদের কাছ থেকে অনেক দূরে সরে যেতে চাইলাম এবং এক পর্যায়ে আমি ইংল্যান্ডে চলে আসি। ইংল্যান্ডে চলে আসার পর এখানে আমি আরও বেশি একা হয়ে যাই। এখানে আমার কোনো আত্মীয়স্বজন থাকে না এবং দেখা গেছে যেহেতু আমি আমার দেশ থেকে চলে আসছি, সো ফোনেও দেখা গেছে আমার মা, বাবা, ভাই বোনের সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। তো এখানে আসার পর একটা ছেলের সাথে আমার রিলেশন হয় এবং ছেলেটা আমার কাছ থেকে ৫ বছরের ছোট। সো ছেলেটাকে পরবর্তীতে আমি বিয়ে করি এবং ও আমার এখন বর্তমান হাসব্যান্ড। এবং সবচাইতে অদ্ভুত ব্যাপার কি জানো? এই ছেলেটা এত বেশি ভালো, এত বেশি কেয়ারি যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমি যে আম যে মানে ভালোবাসা আমার ফ্যামিলির কাছ থেকে পাইনি, এই ছেলেটার কাছ থেকে আমি পেয়েছি। কিন্তু ওর বাবা-মা, ভাই-বোনেরা আমাকে পছন্দ করে না। আমি অনেকবার আমার হাসব্যান্ডের মোবাইলে দেখেছি যে আমাকে নিয়ে ওর মা, বাবা, ভাই-বোনেরা খুব বাজে, বাজে মন্তব্য করছে। তো এক পর্যায়ে আমি আমার হাসব্যান্ডকে বলেছি যে, "আমাকে যেহেতু তোমার বাবা-মা পছন্দ করে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাও।" এবং আমার কি মনে হয় জানো? আমি কোনোদিন আমার বাবু হবে না এবং আমার হাসব্যান্ডও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তো যেই কারণে এখন আমার আর বাঁচতে ইচ্ছা করে না এবং আমি মনে করি এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনোই প্রয়োজন নাই। যে কারণে আমি আসলে আত্মহত্যা করতে চাচ্ছি এবং এখনো আমার মধ্যে আত্মহত্যা করার চিন্তা মাথার মধ্যে আছে। আমি জানি না আমি কবে কি করে বসবো। আমাদের পেশেন্টটা মূলত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে এবং ওর এই ট্রমাটা বেসিক্যালি শুরু হয়েছে ওর ছোটবেলা থেকেই। ও ছোটবেলাতে ওর ফ্যামিলির কাছ থেকে, রিলেটিভসদের কাছ থেকে যে এরকম ট্রমা পেয়েছে এবং যে আঘাতগুলা পেয়েছে, সেটা আসলে পরবর্তীকালে ওর মধ্যে একটা ডিসঅর্ডারের রূপ নিয়েছে এবং এই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারটা খুবই, খুবই কমন একটা ডিজিজ এই ইংল্যান্ডে এবং আমি জানি আমাদের বাংলাদেশেও এই ডিজিজটা অনেক আছে, কিন্তু আমরা ওইভাবে জানি না এই ডিজিজটা সম্বন্ধে। তো অ্যাসেসমেন্ট শেষ করে আমরা ফিরে গেলাম এবং যেহেতু পেশেন্টের মধ্যে সুইসাইড করার এখনও প্ল্যান আছে, সো পেশেন্টটা খুব হাই রিস্কের মধ্যে আছে এবং আমরা ওকে রেড জোনে ফেলে দিয়েছি। রেড জোনটা হলো যে পেশেন্ট খুব হাই রিস্কে আছে, যাদের মধ্যে হলো যে সুইসাইড করার টেন্ডেন্সি আছে এবং প্ল্যান আছে। সো সেই পেশেন্টকে আমরা একেবারে রেড ক্যাটাগরিতে রাখি এবং এখন ওর জন্য আমাদের প্ল্যান হলো যে ও আমাদের সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে এবং সে অলরেডি আমরা তাকে প্রতিদিন গিয়ে গিয়ে নিজের হাতে ওষুধ খাওয়াচ্ছি এবং সে আমাদের সাইকোলজিস্টের কাছ থেকেও ট্রিটমেন্ট নিচ্ছে এবং আমি অ্যাজ অকুপেশন থেরাপিস্ট ওকে ট্রিটমেন্ট করছি। সো আমরা ওর এই বিষয়টা নিয়ে এমবিটিতেও ডিসকাস করেছি এবং ওকে আমরা কিভাবে আরও বেশি সাপোর্ট করতে পারি এবং ওর মধ্যে যে সুইসাইডাল যে থটটা আছে সেটা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা এখন প্ল্যান করছি। বাট ১ সপ্তাহ কাজ করার পর ও এখন কিছুটা সেটেলড এবং আমরা ওকে ট্রাই করছি কিছু অ্যাক্টিভিটিতে ইনভলভ করার জন্য, কারণ ও গত ১ বছর যাবৎ ওর কাজ থেকে ও একেবারে চলে আসছে, কারণ ও কোনোভাবে ওর কাজে মনোযোগ দিতে পারে না। ওর হাসব্যান্ডের উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট। সো ওকে আমরা চেষ্টা করছি যে ও একটা সার্টেন সময় পর ওকে ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা কোনো কাজে এঙ্গেজ করব, যাতে ওর ম্যাক্সিমাম সময়টা ও কাজের মধ্যে থাকে এবং সবচাইতে প্লাস পয়েন্ট হলো ওর হাসব্যান্ড খুব সাপোর্টিভ। সো ওর হাসব্যান্ডের সাথেও আমরা কথা বলেছি এবং ওর হাসব্যান্ড বলেছে যে ও যেভাবে সম্ভব ও আমাদেরকে হেল্প করবে এবং ওর ওয়াইফকেও যথাসম্ভব হেল্প করবে। সো এই ছিল আমাদের আজকের কেস। সো আমার মেয়েটার কথাই বলি। আমার মেয়েটার গায়ের রং কালো হয়েছে এবং আমার মেয়েটা যখন জন্ম নেয় তখন আমার মেয়েটাও অনেক বুলির শিকার হয়েছে। বাট যেহেতু আমি জানি যে আসলে এটা ওর জন্য কতটা খারাপ হতে পারে, সো আমি অ্যাজ এ মা আমি চেষ্টা করেছি প্রোটেক্ট করার জন্য। বাট আমি আসলে পারি নাই, কারণ আমাদের সমাজ এখনও কালো মেয়েদেরকে ওইভাবে একসেপ্ট করে না।
সো আমি আপনাদেরকেও বলবো প্লিজ গায়ের রং কোনো ম্যাটার না। তাকে বিচার করুন তার দক্ষতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার গায়ের রং দিয়ে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।